ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো। আমি সঞ্জয় কুমার সরকার। আমি তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের আলো অধ্যায়টা আজ পড়াবো। দেখো, আমরা আমাদের জীবনে অনেক ঘটনা দেখি, যেগুলো আমাদের দেখে কিছু আমাদের মনে হয়তো প্রশ্ন হয় বা আমরা জানতে চেষ্টা করি যে এগুলোর কারণটা কী। যেমন ধরো, আমাকে আমি দেখব, তার জন্য আমরা কি ব্যবহার করি? আয়না ব্যবহার করি, বা অন্য কিছুতে দেখতে পাই না, আয়নাতে কেন দেখতে পাই? বাবা দেখবে একটা সোজা লাঠি, একটা বালতির মধ্যে জল নিলে, পরিষ্কার জল, সোজা লাঠিটাকে বালতির জলে ডুবিয়ে দিয়ে দেখবে যে অংশটা জলের নিচে ডুবে আছে সেই অংশটাকে আমরা বাঁকা দেখছি। কারণ তো এরকম অনেক ঘটনার সাক্ষী আমরা থাকি। বা দেখা গেল আমি ঘরের মধ্যে ঘরের জানলাটা খুলে দিয়ে বিছানায় বসে পড়াশোনা করছি, জানলার কাছে হঠাৎ কেউ এলো, দেখা গেল আমি আর সেইভাবে ভালো দেখতে পাচ্ছি না। বা পুকুরের ধারে দাঁড়িয়ে আছি, সূর্যের আলো পুকুরের জলের ওপর এসে পড়ছে এবং অনেক সময় দেখা গেল আমার চোখটা জল থেকে কিছু একটা এসে যেন চোখটা একটু ধাঁধিয়ে গেল। বা সূর্যের আলোটা আয়নায় পাতলাম, আয়না থেকে যে রশ্মিটা বেরোচ্ছে সেটা আমার চোখে ধরলে চোখটা কেন ঝলসে যায়। এই ধরনের যে ঘটনা, এই ঘটনাগুলোর পেছনে আসল কারণটা কি, সেটা আমরা পড়বই আলো অধ্যায়ে। প্রথমে দেখো, ধরো ঘরের দরজা জানলা বন্ধ আছে, তুমি এসে ঘরটা খুলে প্রথমে সুইচ বোর্ডে আলোর সুইচটাকে অন করলে, সুইচটা অন করে আলোটা জ্বাললে তবেই দেখবে তুমি ঘরের সব জিনিসগুলোকে দেখতে পাচ্ছ। অন্ধকারে কিন্তু কিছু দেখতে পাচ্ছ না। তাহলে আলো কি? আলো আমাদের সকল বস্তুকে দৃশ্যমান করে নিজে অদৃশ্য থেকে, এমনই এক প্রকারের শক্তি। আমরা তাপে বলেছিলাম শক্তি কারা? শক্তি পদার্থ শক্তি। যে সমস্ত বস্তুর ওজন নেওয়া সম্ভব তারা পদার্থ, যাদের ওজন নেওয়া সম্ভব নয় তারা শক্তি। যে সমস্ত বস্তুর ওজন নেওয়া সম্ভব নয় তারা শক্তি। এরকম একটা শক্তি হচ্ছে আলোক শক্তি, যারা অপরকে দৃশ্যমান করে নিজে অদৃশ্য থেকে। বোঝা গেল? তাহলে দেখো, আলো আলো কি? আলো এক প্রকার শক্তি যা নিজে অদৃশ্য থেকে অপরকে দৃশ্যমান করে। অপরকে দৃশ্যমান করে অর্থাৎ আমি কোনো জিনিসকে দেখতে গেলে আলো ছাড়া কিন্তু দেখতে পাবো না। এবার আমরা আলোর সাহায্যে কিভাবে দেখি আমরা, অর্থাৎ আমাদের চোখ দিয়ে তো কোনো জিনিসকে দেখি, তার আসল রহস্যটা কী সেটা আমরা আস্তে আস্তে দেখবো এবার পরবর্তীকালে। এখন আমরা কিছু জিনিস দেখব যাদের নিজস্ব আলো আছে, আর কিছু জিনিস, বেশিরভাগ জিনিসকে খেয়াল করব যাদের নিজস্ব আলো নেই, ওরা অন্যের আলোতেই আলোকিত হয়। তাহলে এইরকম জিনিসগুলোকে আমরা দুভাগে ভাগ করছি। এক ধরনের বস্তু যাদের নিজস্ব আলো আছে, এক ধরনের বস্তু যাদের নিজস্ব আলো নেই। তাহলে তাদেরকে আমরা কি বলবো? যাদের আলো আছে, যাদের আলো নেই। দেখো, সপ্রভ যে সমস্ত বস্তুর নিজস্ব আলো আছে
তাদেরকে আমরা বলি সপ্রভ বস্তু। তাহলে যে সমস্ত বস্তুর নিজস্ব আলো আছে তাদেরকে আমরা সপ্রভ বস্তু বলি, যেমন সূর্য, নক্ষত্র, ঠিক আছে, যেমন সূর্য, নক্ষত্র, জ্বলন্ত মোমবাতি, প্রাণীদের মধ্যে দেখবে জোনাকি আছে, তাহলে এদের নিজস্ব আলো আছে। সেই জন্য আমরা দু ধরনের বস্তু পাচ্ছি, যাদের নিজস্ব আলো আছে, যাদের নিজস্ব আলো নেই। যাদের নিজস্ব আলো আছে তাদেরকে আমরা বলবো সপ্রভ বস্তু, যাদের নিজস্ব আলো নেই তাদেরকে আমরা বলবো অপ্রভ বস্তু। তাহলে অপ্রভ, তাহলে অপ্রভ বস্তু কারা? যে সমস্ত বস্তুর নিজস্ব আলো নেই। যেমন যদি আমরা ইট ধরি, ইট, কাঠ, পাথর, আমরা যারা আছি মানুষ, অন্যান্য কিছু প্রাণী আছে, নিজস্ব আলো নেই, এরা অন্যের আলোয় আলোকিত হয়। চাঁদ, এরা হচ্ছে অপ্রভ বস্তু। তাহলে আমরা দেখলাম যে কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে তাদের আমরা বলবো সপ্রভ বস্তু, আর কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো নেই তাদেরকে আমরা বলবো অপ্রভ বস্তু। এবার দেখো, যেমন আমি এখানে লিখেছি সূর্য, সূর্যের নিজস্ব আলো আছে আমরা জানি, এবং সেই সূর্যের আলো আমাদের পৃথিবীতে আসছে, এবং আমরা জানি যে সূর্যের আলোর সাহায্যে গাছ খাদ্য তৈরি করছে, ঠিক আছে, পাশাপাশি আমাদের সকল বস্তুকে দেখতে সাহায্য করছে। দিনের বেলা আমরা সূর্যের আলোতেই সকল বস্তুকে দেখতে পাই। তাহলে সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে। তাহলে সূর্য থেকে যেখানে আলো এসে পৌঁছাচ্ছে, তার মানে আলো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এবং দেখো, শুধু তাই নয়, আমাদের পৃথিবীর উপরিভাগে, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে অনেকটা পর্যন্ত বায়ুমণ্ডল রয়েছে, এবং তারপর বেশিরভাগটাই শূন্য মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম দিয়ে যেমন আলো আসে, তেমনি বায়ু মাধ্যম ভেদ করেও আলো আসছে। অর্থাৎ আলো চলাচল করতে পারে। তার মানে কি আলো সব মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে? সব মাধ্যমের মধ্যে দিয়ে আলো কিন্তু চলাচল করতে পারে না। যেমন ধরো, আমরা ঘরের মধ্যে রয়েছি, দিনের বেলাতেই যদি দরজা জানলা বন্ধ করে দিই, তাহলে কিন্তু সূর্যের আলো আর ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এই যে ইট, কাঠ, পাথর, এগুলো কিন্তু সূর্যের আলো ভেদ করতে পারছে না। অর্থাৎ আলো চলাচল করতে পারে নির্দিষ্ট কিছু মাধ্যমের মধ্যে দিয়ে, সব মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু আলো চলাচল করতে পারে না। তাহলে এই আলোর চলাচলের যে মাধ্যম, সেই মাধ্যম অনুসারে আমরা মাধ্যমকে মোটামুটি 3টে ভাগে ভাগ করতে পারি। যেমন কিছু মাধ্যম আছে যাদের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে, কিছু মাধ্যম আছে যাদের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না, আর কিছু মাধ্যম আছে যাদের মধ্যে দিয়ে অল্প আলো যেতে পারে। তাহলে এরকম অনুসারে আমরা মাধ্যমকে 3 ভাগে ভাগ করি। একটা স্বচ্ছ মাধ্যম, তাহলে স্বচ্ছ মাধ্যমটা কি? যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে। তাহলে যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে তাদেরকে আমরা বলবো স্বচ্ছ মাধ্যম। যেমন ধরো, যেমন আমরা বললাম যে আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলে বিস্তার রয়েছে। তাহলে সূর্য
আলো পৃথিবীর পৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে, তাহলে নিশ্চয়ই আলো বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে, তাহলে বায়ু একটা স্বচ্ছ মাধ্যম। আবার দেখবে কাঁচের যে বাল্বগুলো আছে ভেতর আলোটা জ্বলছে, ফিলামেন্ট জ্বলছে, ফিলামেন্ট ভেদ করে অর্থাৎ ফিলামেন্ট থেকে বাইরে আলো আসছে কাঁচ ভেদ করে, তাহলে কাঁচের মধ্যে দিয়েও আলো চলাচল করতে পারে। আবার দেখো তুমি একটা বাড়িতে এক বালতি জল নিলে, বালতির নিচে কিছু একটা রাখলে, জলের মধ্যে দিয়ে দেখবে সেটাকে দেখতে পাচ্ছ, তাহলে জলের মধ্যে দিয়েও আলো চলাচল করতে পারে, তাই তো? তাহলে এই যে বায়ু, কাঁচ, জল এগুলো হচ্ছে সব স্বচ্ছ মাধ্যম। বুঝে গেল? তাহলে বায়ু, কাঁচ, জল এগুলো স্বচ্ছ মাধ্যম। আর যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো একদমই যেতে পারে না, যেমন ওই যে বললাম যে আমি ঘরের ভেতরে আছি, জানালা দরজা সব বন্ধ করে দিলাম, তাহলে দেখা যাবে আর সূর্যের আলো ঘরের ভেতরে প্রবেশ করছে না। তার মানে ধরো ঘরের যে ঘেরা যেটা রয়েছে দেওয়াল, সেটা ইট, বালি, পাথর বা দরজা জানলাগুলো কাঠের, সেই কাঠ ভেদ করেও আসতে পারছে না, তাহলে ইট, কাঠ, পাথর, কাঠ, ঠিক আছে, এগুলো কি হলো? সব অস্বচ্ছ মাধ্যম, কারণ এদের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না। বুঝে গেল? তাহলে স্বচ্ছর পরে হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। তাহলে যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না, ঠিক আছে? যেমন বলে দাও ইট, কাঠ, পাথর, মানুষের দেহ হবে। তাহলে এই সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো একদমই যেতে পারে না, সেই জন্য এদের কি মাধ্যম বলে? অস্বচ্ছ মাধ্যম। বুঝে গেল? এইবার কিছু মাধ্যম আছে যাদের মধ্যে দিয়ে আলো অল্প যেতে পারে, ঠিক আছে? যেমন ওই কোনো জিনিসকে ওই মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আবঝা দেখতে পাই, যেমন ঘষা কাঁচ, তৈলাক্ত কাগজ, ঠিক আছে? এই ধরনের মাধ্যমকে আমরা বলবো ঈষৎ স্বচ্ছ মাধ্যম, অর্থাৎ ঈষৎ স্বচ্ছ মানে অল্প আলো যেতে পারে, তাহলে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। দেখবে ছবি আঁকার জন্য আমরা অনেক সময় ট্রেসিং পেপার ব্যবহার করি, ঠিক আছে? এটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম, ঠিক আছে? তাহলে যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে অল্প আলো যেতে পারে, অল্প আলো যেতে পারে, যেমন ঘষা কাঁচ। তাহলে কাঁচ হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম, কিন্তু ঘষা কাঁচ হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম, ঠিক আছে? তৈলাক্ত কাগজ, বুঝে গেল? তাহলে আলোক চলাচলের মাধ্যমকে মোটামুটি আমরা তিনটে ভাগে ভাগ করি। স্বচ্ছ মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে খুব সহজেই, সেটা স্বচ্ছ মাধ্যম। আর যেসব মাধ্যমের মধ্যে দিয়ে আলো একদমই চলাচল করতে পারে না, তারা অস্বচ্ছ মাধ্যম। আর যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে অল্প আলো চলাচল করতে পারে তাদেরকে আমরা বলবো ঈষৎ স্বচ্ছ মাধ্যম। বুঝে গেল? বেশ, এবার দেখো আলোর একটা নির্দিষ্ট গতিবেগ আছে,
এই যে আলোর বেগটা শূন্য মাধ্যমে নির্দিষ্ট, এই আলোর বেগ শূন্য মাধ্যমে কত 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এটা শূন্য মাধ্যমে, অবশ্যই এটা শূন্য মাধ্যমে, এটা শূন্য মাধ্যমে আলোর বেগ, আমরা এটা শূন্য মাধ্যমে ধরব, শূন্য মাধ্যমে। তাহলে শূন্য মাধ্যমে আলোর যে বেগ সেটা কত 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবার দেখো যে মাধ্যমে আলো চলাচল করছে সেই মাধ্যমের ঘনত্ব যদি সর্বত্র সমান না হয় তাহলে আলো সমান বেগে যেতে পারে না, ঠিক আছে। তাহলে এই যে আলোর চলাচলের যে মাধ্যম, সেই মাধ্যমের ঘনত্ব অনুযায়ী আলোর গতিবেগের হেরফের হতে পারে। দেখা গেল আমরা বলছি এই পৃথিবীর পৃষ্ঠ থেকে ওপর দিকে যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে সেই স্তরের ঘনত্ব সব জায়গায় সমান নয়, কারণ অভিকর্ষ পৃথিবীর পৃষ্ঠে সবচেয়ে বেশি, সেই জন্যে পৃথিবীর পৃষ্ঠ সংলগ্ন বা কাছাকাছি যে বায়ুস্তর রয়েছে তার ঘনত্ব অনেক বেশি। এইবার কি হয়, সূর্যতাপের ফলে ভূপৃষ্ঠ কর্তৃক যে বিকিরিত তাপ, সে বিকিরিত তাপে বায়ুপ্রবাহ যখন গরম হয়, উত্তপ্ত হয়, তখন ওপরের দিকে উঠে যায়। তাহলে গরম বায়ুটা অপেক্ষাকৃত তার ঘনত্বটা কম থাকে, সেই জন্য সে হালকায় ওপর দিকে থাকে। এবার যত ওপরের দিকে আমরা উঠি এইভাবে দেখা যাবে বায়ুমণ্ডলের ঘনত্ব তত কমতে থাকে। তাহলে দেখা গেল গোটা বায়ুমণ্ডলকে যদি আমরা ভাবি তাহলে গোটা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্বের পার্থক্য আছে। তাহলে গোটা বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আলো সর্বত্র সমান বেগে আসতে পারে না, ঠিক আছে। অল্প পরিসরের বায়ুর মধ্যে যেহেতু ঘনত্বের পার্থক্য কম, সেই জন্য একটা স্বল্প পরিসরের বায়ুমণ্ডলকে যদি আমরা ধরি তাহলে সেখানে বায়ুর বেগ সর্বত্র সমান। তাহলে দেখা গেল যে এই যে মাধ্যম, সেই মাধ্যমকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা সমসত্ব, অর্থাৎ যে মাধ্যমে আলোর গতিবেগ সর্বত্র সমান, যে মাধ্যমে আলোর গতিবেগ সর্বত্র সমান তাকে আমরা বলবো সমসত্ব মাধ্যম। সমসত্ব মাধ্যম যেমন স্বল্প পরিসরের বায়ু, স্বল্প পরিসরে বায়ুমণ্ডল, আর যদি সমগ্র বায়ুমণ্ডলটাকে ধরি যতদূর বিস্তার আছে তাহলে দেখা যাবে সব জায়গায় বায়ুর ঘনত্ব সমান নেই, ঠিক আছে। তাহলে সমগ্র বায়ুমণ্ডলটা হচ্ছে একটা অসমসত্ব মাধ্যম, অর্থাৎ তাহলে অসমসত্ব মাধ্যমটা কি, যে মাধ্যমে আলোর গতিবেগ সর্বত্র সমান নয়, যে মাধ্যমে আলোর গতিবেগ সর্বত্র সমান নয় তাকে আমরা বলবো অসমসত্ব মাধ্যম। যেমন আমরা যদি লিখি সমগ্র বায়ুমণ্ডল, সমগ্র বায়ুমণ্ডল, বোঝা গেল? বেশ, এইবার আমরা আলোর কিছু ধর্ম সম্পর্কে জানব, ঠিক আছে। দেখো আলোর
আলোর ধর্মগুলোর মধ্যে একটা হচ্ছে আলোর সরলৈখিক গতি। আমরা বলছি আলোর সরলৈখিক গতি, যদিও বাস্তবে আলোটা চলে এরকম তরঙ্গ আকারেই চলে, হ্যাঁ। এবং এই যে তরঙ্গ, একটার তরঙ্গ দৈর্ঘ্য আলোর, এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো এত ক্ষুদ্র হয় যে আমরা আলো গতিপথটাকে সরলৈখিক গতি হিসেবেই ধরে নিই, ঠিক আছে। তাহলে আলোর যে গতিপথ, সেই গতিপথটা আমরা সরলৈখিক বলেই ধরে নিই, অর্থাৎ আলো সরলরেখায় চলে, এটাই আলোর একটা ধর্ম। এবার আমরা বুঝি কি করে? ধরো তুমি একটা মোমবাতি জ্বালালে, ঠিক আছে, মোমবাতি জ্বালালে এরকম মোমবাতির শিখাটা রয়েছে, এইবার একটা নল, এরকম সোজা নল আছে, এইখানে তুমি যদি চোখ রাখো, ঠিক আছে, তাহলে কি হবে? এখানে তুমি মোমবাতির শিখাটাকে সহজেই এই নল বেয়ে দেখতে পাবে, বুঝে গেল? বেশ, তাহলে আমি সোজা একটা নল দিয়ে আমি যদি এই মোমবাতির শিখাটাকে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোমবাতির শিখাটাকে। এইবার ধরো নলটাকে সামান্য বাঁকিয়ে দাও, নলটাকে সামান্য বাঁকিয়ে দাও, তাহলে দেখা যাবে নলটা বাঁকিয়ে দিলে আমরা আর মোমবাতির শিখাটাকে দেখতে পাচ্ছি না। কারণ দেখো, যেহেতু মোমবাতির শিখা থেকে নির্গত যে রশ্মিগুলো আছে, সেই রশ্মিগুলো তো সরলরেখায় যাচ্ছে, যাওয়ার ফলে কি হচ্ছে? এইভাবে যাচ্ছে। তাই যাওয়ার ফলে কি হচ্ছে? যেহেতু এইখানে কি হয়েছে, এই যে নলটা একটা অস্বচ্ছ মাধ্যম, এখানে একটা বাধা তৈরি হয়েছে আলোর গতিপথে, ঠিক আছে। সেই জন্য আলো এই বাধা অতিক্রম করে আমার চোখে আর পৌঁছাতে পারছে না, তাই আমরা কি হচ্ছে মোমবাতির শিখাটাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। যদি আলো বক্রপথে যেতে পারতো, তাহলে কি হতো? এইভাবে শিখাতে গিয়ে এইভাবে আমাদের চোখে গিয়ে পৌঁছাতো, তাই না? তাহলে এর থেকে আমরা প্রমাণ করতে পারি যে আলো সরলরেখায় চলে, আলো বাঁকা পথে যেতে পারে না, বুঝে গেল? এইবার এছাড়াও আমরা আরেকটা পরীক্ষা দেখব বাড়িতে, যে সূচিছিদ্র ক্যামেরা। এই যে আলোর সরলরেখায় চলার একটা উদাহরণ হচ্ছে সূচিছিদ্র ক্যামেরা, ঠিক আছে। এটা আমরা বাড়িতে বসে বানাতে পারবো। কীরকম দেখো, একটা ধরো জুতোর বাক্স নিলে, এই টাইপের জুতোর বাক্স, ঠিক আছে, বড় আকারের জুতোর বাক্স নিলে, ঠিক আছে। এবার জুতোর বাক্সের একদিকে একটা সূক্ষ্ম ছিদ্র করে দিলে, সূক্ষ্ম ছিদ্র করে দিলে, ঠিক আছে। এবার যেদিকটা ছিদ্র করলে তার অপর পিঠের দেওয়ালটাকে সম্পূর্ণ কেটে দিলে, কেটে দিয়ে এই দেওয়ালে একটা ঘষা কাঁচ বসিয়ে দিলে। কি বসিয়ে দিলে? ঘষা কাঁচ, ঠিক আছে। এইবার এই ছিদ্রের ঠিক সামনে একটা জ্বলন্ত মোমবাতির শিখাকে তুমি রেখেছো, জ্বলন্ত মোমবাতির শিখা। এরপর তুমি যে প্রান্তের ঘষা কাঁচ আছে, ঠিক আছে, সেই প্রান্তে এদিক থেকে তুমি লক্ষ্য করো, ঠিক আছে, দেখবে ঠিক এরকম একটা এইরকম একটা ছবি দেখতে পাচ্ছ। অর্থাৎ শিখাটার ঠিক উল্টো ছবি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এর কারণ হিসেবে দেখো, যেহেতু এখানে আমার ছিদ্র করা আছে, এখানটা আমার একটু ছিদ্র করা আছে, তাহলে কি হচ্ছে, এই ছিদ্রপথে এইখান থেকে যে রশ্মিগুলো আসছে সোজা এইখানে যাচ্ছে, আর এখান থেকে যে রশ্মিগুলো আসছে সোজা এইভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। কারণ এখান থেকে রশ্মিটা তো এই সোজা রশ্মিগুলোর কি হচ্ছে, এইখানে অবস্ট্রাকশন হচ্ছে, বাধা হচ্ছে। কিন্তু যেহেতু এখানে ছিদ্র আছে, এখান থেকে নির্গত অপসারী রশ্মিগুলো এই ছিদ্রপথ দিয়ে এখানের রশ্মিগুলো এখানে আসছে, এখানের রশ্মিগুলো এখানে আসছে। তা যেহেতু আলো সরলরেখায় চলে, তাই আমরা এর একটা উল্টো প্রতিকৃতি আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা প্রতিকৃতি আমরা এই ঘষা কাঁচ দিয়ে লক্ষ্য করতে পাচ্ছি। দেখো, তাহলে সূচিছিদ্র ক্যামেরায়
যেটা গঠিত হচ্ছে সেটা কোনো প্রতিবিম্ব নয়। প্রতিবিম্বটা কি আমরা পরে পড়বো, পরের চ্যাপ্টারে পড়বো। এটাকে আমরা বলছি প্রতিকৃতি, অবশ্যই এটাকে বলবো প্রতিকৃতি। শ্রুতিছিদ্র ক্যামেরায় এই যে মোমবাতির যে উল্টো ছবি যেটা দেখছি সেটা আসলে একটা প্রতিকৃতি, প্রতিবিম্ব নয়। ঠিক আছে, এবার উল্টো ছবি দেখার কারণ বললাম, যেহেতু আলো সরলরেখায় চলে এবং এই ছিদ্রটা সূক্ষ্ম আছে, তাহলে এই সোজা যেগুলো আসছে এখান থেকে, ঠিক আছে, সেগুলো কিন্তু এই পথে বাক্স যেহেতু অস্বচ্ছ মাধ্যম বাধা সৃষ্টি করছে, তাহলে এখান থেকে যেগুলো এরকম সোজা যাচ্ছে তার আগে এখানে মিশছে, আর এখান থেকে যে সোজাগুলো এখানে যাচ্ছে, এর ফলে একটা উল্টো প্রতিকৃতি সূচিছিদ্র ক্যামেরায় গঠিত হচ্ছে। বোঝা গেল? তাহলে আলো সরলরেখায় চলে, এটাও একটা উদাহরণ। এইবার এই প্রতিকৃতির কিছু বৈশিষ্ট্য আছে। কীরকম? দেখো, আমরা ছিদ্রটা যদি খুব সূক্ষ্ম করি তাহলে প্রতিকৃতি কিন্তু খুব স্পষ্ট হবে, আর ছিদ্র খুব বড় করে দিলে প্রতিকৃতি অস্পষ্ট হয়ে যাবে। আর একটা কি, এই যে পেছনের যে ঘষা কাচের দেওয়ালটা, ঠিক আছে, এই দেওয়ালের দূরত্বটা যত বাড়াবো প্রতিকৃতি আস্তে আস্তে আকারে বাড়বে। কারণ দেখো, এইটা বাড়ালে কী হবে, এটা সরে গেলে তাহলে এই রশ্মিগুলো এইখানে পাবে। যদি ধরো এইখানে থাকে তাহলে এই রশ্মি কোথায়, এখানে চলে গেল, আর এই রশ্মিটা কোথায় চলে, এখানে। বুঝে গেল? তাহলে উৎসটা, আলোক উৎসটা স্থির আছে। আমরা কি করছি, ঘষা কাচের দেওয়ালটাকে যত কি করব উৎস থেকে সরিয়ে নিয়ে যাব, প্রতিকৃতি আকারে বড় হবে। ঠিক আছে, আর যত আমরা দেওয়ালটাকে প্রতিকৃতির দিকে সরিয়ে নিয়ে আসবো, ধরো এরকম জায়গায় যদি আসে দেওয়ালটা, তাহলে দেখো প্রতিকৃতি আকারে ছোট হয়ে গেল এর থেকে। আর এরকম জায়গায় দেওয়াল থাকলে কি হলো, প্রতিকৃতি আকারে অনেক বড় হয়ে গেল। বোঝা গেল? যদি দেওয়ালটা এরকম জায়গায় থাকতো, প্রতিকৃতি দেখো এর থেকে আকারে ছোট। ঠিক আছে, ঠিক একইভাবে আমি ছিদ্রটা ফিক্সড আছে, এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি আলোক উৎসকে যদি সরিয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখবে দেওয়ালে প্রতিকৃতির আকারে ছোট হয়ে যাচ্ছে। আর আলোক উৎস যত ছিদ্রের কাছে নিয়ে আসবো, প্রতিকৃতি তত আকারে বড় হবে। বোঝা গেল? এটা হচ্ছে সূচিছিদ্র ক্যামেরায় গঠিত প্রতিকৃতির কিছু বৈশিষ্ট্য। ঠিক আছে, বেশ। এবার দেখো, আমরা আলোক রশ্মি সম্পর্কে জানব। আলোক রশ্মি, এখন আলো থেকে অর্থাৎ সূর্য থেকে যে আলো আসছে, এগুলো আমরা অনেকগুলো রশ্মি কল্পনা করে নিই। রশ্মিটা কি? আলোর গতিপথকে একটা সরলরেখার দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, তাহলে আলোর গতিপথকে তীরচিহ্ন সরলরেখা দ্বারা চিহ্নিত করা হয়। এই তীরচিহ্ন সরলরেখাটাকে আমরা বলছি আলোক রশ্মি। ঠিক আছে, তাহলে আলোর গতিপথকে যে তীরচিহ্ন রেখা দ্বারা বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলে। যেমন দেখো, এবার সবসময় আমরা আলোক গতিপথ বোঝানোর জন্য এই তীর চিহ্নটা আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখো এরকমও রশ্মি হতে পারে, আবার রশ্মি এমনটাও হতে পারে, আবার দেখো ঠিক এর উল্টোটাও হতে পারে। অর্থাৎ আলোক রশ্মি গুচ্ছ একসঙ্গে অনেকগুলো রশ্মি যখন আমি বোঝাচ্ছি,
তখন সেই রশ্মির সমষ্টিকে বলবো আলোক রশ্মি গুচ্ছ। বুঝে গেল? তাহলে একসঙ্গে যখন অনেকগুলো আলোক রশ্মি ব্যবহার করছি বা অনেকগুলো রশ্মিকে আমি দেখাচ্ছি, তখন সেই রশ্মি সমষ্টিগুলোকে আমরা আলোক রশ্মি গুচ্ছ পড়ব। ঠিক আছে? তাহলে এই ধরনের আলোক রশ্মি গুচ্ছ দেখো, এদেরকে যতই বাড়াও এরা কোনো রশ্মি কোথাও পরস্পরের সঙ্গে মিলিত হবে না। কোনো রশ্মি কোথাও পরস্পরের সঙ্গে মিলিত হবে না। অর্থাৎ এই আলোক রশ্মিগুলোকে অনন্ত অসীম পর্যন্ত বাড়িয়ে দাও, কোনো রশ্মি কারোর সঙ্গে কোথাও মিলিত হবে না। এই ধরনের রশ্মিগুচ্ছগুলোকে আমরা বলি সমান্তরাল রশ্মিগুচ্ছ। সমান্তরাল রশ্মিগুচ্ছ। বোঝা গেল? এই ধরনের রশ্মিকে খেয়াল করে দেখো, কোনো একটা বিন্দু থেকে নির্গত হচ্ছে, নির্গত হওয়ার পর চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে কোনো বিন্দু থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন এই ধরনের রশ্মিগুচ্ছগুলোকে আমরা বলবো অপসারী রশ্মিগুচ্ছ। অপসারী রশ্মিগুচ্ছ। আর এই রশ্মিগুচ্ছগুলোকে দেখো, অপসারী রশ্মিগুচ্ছ রূপে আসছে, আসার পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে অপসারী রশ্মিগুচ্ছ আসার পর, চারিদিক থেকে আসার পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এই ধরনের রশ্মিগুচ্ছগুলো আমরা বলবো অভিসারী রশ্মিগুচ্ছ। অভিসারী রশ্মিগুচ্ছ। এই ধরনের রশ্মিগুলোকে আমরা বলবো অভিসারী রশ্মিগুচ্ছ। তাহলে রশ্মিগুচ্ছ তিন প্রকারের, একটা সমান্তরাল রশ্মিগুচ্ছ, একটা অপসারী রশ্মিগুচ্ছ, আর একটা অভিসারী রশ্মিগুচ্ছ। বোঝা গেল? বেশ, এইবার দেখো আমরা দেখব আলোক উৎস। আলোক উৎস এগুলো আমাদের সব কাজে লাগবে, সেই জন্য আমরা এগুলোকে আগে ছোট ছোট জিনিসগুলোকে আমরা শিখে নিচ্ছি। ঠিক আছে? রশ্মি, রশ্মিগুচ্ছ, আলোক উৎস, মাধ্যম। ঠিক আছে? এইগুলো দিয়ে আমরা আবার পরে অন্য জিনিসগুলো শিখব। ঠিক আছে? যেমন আলোক উৎস। আলোক উৎস দুই প্রকারের, একটা হচ্ছে বিস্তৃত বিস্তৃত আলোক উৎস, যেমন ধরো একটা টর্চ লাইট থেকে আলো বেরোচ্ছে। ঠিক আছে? বা একটা জ্বলন্ত মোমবাতি থেকে আলো নির্গত হচ্ছে। এই উৎসগুলো বা সূর্য থেকে আলো আসছে, এগুলো হচ্ছে বিস্তৃত আলোক উৎস। এগুলো হচ্ছে বিস্তৃত আলোক উৎস। এবার ধরো একটা টর্চ লাইটের আলো বা একটা মোমবাতি থেকে নির্গত আলোর সামনে একটা অস্বচ্ছ বস্তু রাখলাম। ঠিক আছে? তাহলে এই মোমবাতি থেকে নির্গত আলোক উৎসের সামনে একটা অস্বচ্ছ বস্তু রাখলাম, ধরুন একটা কার্ডবোর্ড রেখেছি। এইবার এই কার্ডবোর্ডটাকে সূক্ষ্ম ছিদ্র করে দিচ্ছি, সূক্ষ্ম ছিদ্র। এই ছিদ্রপথ দিয়ে খুব অল্প সংখ্যক আলোক রশ্মি নির্গত হবে। তাহলে এই ধরনের রশ্মিগুলোকে আমরা বলবো বিন্দু আলোক উৎস। এই ছিদ্রপথ দিয়ে নির্গত আলোক রশ্মিগুলোকে আমরা কি বলবো? বিন্দু আলোক উৎস। কি বলবো? বিন্দু আলোক উৎস। বোঝা গেল কি বললাম? তাহলে বিন্দু বিস্তৃত আলোক উৎস, যেখানে আলোক উৎসটা অনেক বড় আকারে। ঠিক আছে? আর বিন্দু আলোক উৎস হচ্ছে একটা বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রেখে সেখানে যদি আমরা একটা ছিদ্র করি, সেই ছিদ্রপথ দিয়ে যে নির্গত আলোটা সেটা হচ্ছে বিন্দু আলোক উৎস। বোঝা গেল? বেশ, এইবার দেখো প্রথমেই বলেছিলাম যে আমি জানলা খুলে পড়াশোনা করছি, জানালার সামনে কেউ দাঁড়ালো, সঙ্গে সঙ্গে আমার যে পড়ার বইয়ের ওপর একটা অন্ধকার
জায়গার সৃষ্টি হলো, কারণটা কি? তাহলে জানলা দিয়ে সূর্যের আলো আসছে, আলোর সামনে কেউ দাঁড়িয়েছে, ঠিক আছে, বা অন্য কোনো আলোক উৎসের সামনে কেউ দাঁড়ালো, ঠিক আছে, দেখবে ঠিক তার পেছন দিকে ঠিক তার আকারেরই একটা অন্ধকার অঞ্চলের সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা কি বলি? ছায়া। এটাকে আমরা কি বলি? ছায়া। অর্থাৎ কোনো আলোক উৎসের সামনে যদি কোনো অস্বচ্ছ বস্তু থাকে, অস্বচ্ছ বস্তু মানে যার মধ্যে দিয়ে আলো যেতে পারে না, তাহলে কোনো আলোক উৎসের সামনে যদি কোনো অস্বচ্ছ বস্তু থাকে, অস্বচ্ছ বস্তুর ঠিক পিছনে যে গাঢ় অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় তাকে আমরা বলি ছায়া। বোঝা গেল কারণটা? ঠিক আছে, তাহলে ছায়া, তাহলে ছায়া বা প্রচ্ছায়া বলতে পারো। তাহলে কোনো আলোক উৎসের, এবার দেখো এখানে আলোক উৎস বলছি মানে বিন্দু আলোক উৎস হতে পারে, বিস্তৃত আলোক উৎসও হতে পারে, সেই জন্য আমি এখানে আলোক উৎসের কথা বলেছি, ঠিক আছে। তাহলে কোনো আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ, কোনো অস্বচ্ছ বস্তু রাখলে ওই অস্বচ্ছ বস্তুর ঠিক পিছনে দিকে যে গাঢ় অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়, তাকে বলে ছায়া বা প্রচ্ছায়া। বোঝা গেল? তাহলে কোনো আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু যদি থাকে, তাহলে ওই অস্বচ্ছ বস্তুর ঠিক পিছনে যে গাঢ় অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় তাকে আমরা বলবো ছায়া। যেমন দেখবে বাড়িতে যদি খোলা জায়গা থাকে, সেই খোলা জায়গায় একটা লাঠি পুঁতে রাখো, যখন দেখবে সূর্য উঠছে সাথে সাথে মাটিতে দেখবে ঠিক ওই আকারেরই একটা ছায়া তৈরি হয়েছে, ঠিক আছে। এবার দেখবে যত সূর্য আস্তে আস্তে ওপর দিকে উঠছে, ঠিক আছে, তত দেখবে আস্তে আস্তে ছায়ার দৈর্ঘ্য কমে যাচ্ছে। একদম যখন মাথার ওপরে থাকছে, ঠিক আছে, অর্থাৎ 12টা, দুপুর 12টা এরকম সময় দেখবে ছায়া প্রায় মিলিয়ে গেছে। আবার আস্তে আস্তে সূর্য যখন হেলতে আরম্ভ করছে, অ্যাঙ্গেল বাড়বে যখন, ঠিক আছে, 90 ডিগ্রি থেকে আবার যখন বাড়বে, তখন দেখবে আবার আস্তে আস্তে ছায়া পড়ছে এবং ছায়ার দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকছে। বোঝা গেল? বেশ, এইবার যদি আলোক উৎসটা বিস্তৃত হয়, ঠিক আছে, তাহলে দেখবে আলোক উৎস যদি বিস্তৃত হয়, বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে দেখবে যে অন্ধকার অঞ্চল অর্থাৎ ছায়ার চারপাশে একটা অল্প অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়েছে, ঠিক ছায়ার চারপাশ ঘিরে একটা অল্প অন্ধকার অঞ্চল বা অল্প আলোকিত অঞ্চলে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এই যে ছায়ার চারপাশের যে অল্প অন্ধকার অঞ্চল, এইটাকে আমরা বলি উপচ্ছায়া। এটা কিন্তু আলোক উৎস বিস্তৃত হলে এরকম ঘটনা লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে কোনো বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো
অস্বচ্ছ বস্তু রাখলে ওই অস্বচ্ছ বস্তুর ঠিক পিছনে গঠিত ছায়ার চারপাশে যে আবঝা বা অল্প অন্ধকার অঞ্চল লিখবে। তাহলে কোনো বিস্তৃত আলোক উৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে এই অস্বচ্ছ বস্তুর ঠিক পিছনে গঠিত ছায়ার চারপাশে যে অল্প অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়, ঠিক আবঝা বুঝতে পারছো অন্ধকার অঞ্চলটা, ঠিক আছে। তাহলে এইরকম যে অন্ধকার অঞ্চল, ছায়ার অঞ্চলটা পুরো গাঢ় আর তার পাশে দেখবে আবঝা, ঠিক আছে, মানে হালকা অন্ধকার অঞ্চল, এই ধরনের যে গাঢ় অঞ্চলের চারপাশে যে অল্প অন্ধকার অঞ্চল, এটাকে আমরা বলছি উপচ্ছায়া। বোঝা গেল? এইবার প্রথমে বলেছিলাম আর একটা ঘটনা, যে আমরা আলো আমাদেরকে সকল বস্তুকে দৃশ্যমান করে কিভাবে, বা একটা আয়না, সূর্যের আলোয় ধরলাম, এবার আয়নাটা যদি আমার চোখের দিকে ঘোরায় চোখটা একটু ঝলসানি ভাব আসে, ঝাপসা হয়ে যায়। বা আয়নার সামনে আমাদেরকে আমরা কেন দেখি, ঠিক আছে। তাহলে এই ঘটনাগুলোর পেছনেই আছে আলোর প্রতিফলন। দেখো আলোর প্রতিফলনটা কি, আলোর প্রতিফলন না হলে কিন্তু আমরা কোনো বস্তুকেই দেখতে পেতাম না। বোঝা গেল? তাহলে আলোর প্রতিফলনটা হচ্ছে আলোকরশ্মি একটা মাধ্যম দিয়ে যাচ্ছে, যেতে যেতে অন্য কোনো একটা মাধ্যমে যখন বাধা পাচ্ছে তখন কি হচ্ছে, ওই রশ্মির কিছু অংশ পুনরায় আগের মাধ্যমে ফিরে যাচ্ছে। কোথা থেকে? দুটো মাধ্যমের বিভেদ তল থেকে। এই যে বললাম একটা মাধ্যম দিয়ে যেতে যেতে যখন অন্য মাধ্যমে পড়ছে, তাহলে এই যে একটা মাধ্যম আর অন্য মাধ্যমের যে বিভেদ জায়গাটা, সেটাই হচ্ছে বিভেদ তল। বোঝা গেল? তাহলে আলোকরশ্মি একটা মাধ্যম দিয়ে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমে আপতিত হচ্ছে, এই যে আলোকরশ্মি অন্য মাধ্যমে পড়াকে বলে আপতিত হওয়া আমরা বলি। তাহলে একটা মাধ্যম দিয়ে যেতে যেতে অন্য মাধ্যমে আপতিত হলে ওই রশ্মির কিছু অংশ, সম্পূর্ণটা নয়, কিছু অংশ বলছি, কিছু অংশটাই বলবে, ঠিক আছে, কারণ সবটাই ফিরে যেতে পারে না, কিছুটা মাধ্যমে শোষিত হয়, সেই জন্য আমরা বলছি কিছু অংশ যে মাধ্যম থেকে আসছিল আবার সেই মাধ্যমেই ফিরে যাচ্ছে। এই ঘটনাই হচ্ছে আলোর প্রতিফলন। বোঝা গেল? তাহলে দেখো জিনিসটা কীরকম হয়। এই যে তাহলে আলোকরশ্মি এই মাধ্যম থেকে আসছে, আসার পর এই মাধ্যমে বাধা পেল, আবার আগের মাধ্যমেই ফিরে গেল, ঠিক আছে। সেই জন্য বলছে আলোকরশ্মি
একটা মাধ্যম দিয়ে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমে আপতিত হয় তখন ওই রশ্মির কিছু অংশ দিক পরিবর্তন করে পুনরায় আগের মাধ্যমে ফিরে যায়। এই ঘটনাকে আমরা বলবো আলোর প্রতিফলন। তাহলে আলোক রশ্মি যখন অন্য কোনো মাধ্যমে আপতিত হয় তখন ওই রশ্মির কিছু অংশ মাধ্যম দুটির বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে পুনরায় আগের মাধ্যমে ফিরে যায়। এই ঘটনাকে দেখো তাহলে কি বলছি, আলোক রশ্মি একটি মাধ্যম দিয়ে যেতে যেতে যখন অন্য কোনো মাধ্যমে আপতিত হয় তখন ওই রশ্মির কিছু অংশ মাধ্যমদ্বয়ের বিভেদ তল থেকে দিক পরিবর্তন মানে যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে আবার যেদিকে আসছিল সেই দিকেই ফিরে যাচ্ছে। ওই জন্য দিক পরিবর্তন করে পুনরায় আগের মাধ্যমে ফিরে যায়। এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। বুঝা গেল? তাহলে আলোর প্রতিফলন আমরা লক্ষ্য করব যে দুই প্রকারের হয়, একটা নিয়মিত আর একটা হচ্ছে বিক্ষিপ্ত। ঠিক আছে, দেখা গেল এই আলোর প্রতিফলনের জন্যই কিন্তু আমরা সকল বস্তুকে দেখতে পাই। কিন্তু নিয়মিত প্রতিফলনের জন্য আমরা সব দিক থেকে সকল বস্তুকে দেখতে পাই না। আমরা বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই সব দিক থেকে সকল বস্তুকে দেখতে পাই। সেটা আমি বুঝিয়ে বলছি। তার আগে দেখো, আমরা প্রতিফলনের ফলে আমরা এই প্রতিফলনের একটা চিহ্নিত চিত্র দেখিনি। হ্যাঁ, ধরো এ ও, এটা নিচের দিকে আরও দেওয়া আছে, মানে এটা আপতিত রশ্মি। ঠিক দেখো, ও বি এটা প্রতিফলিত রশ্মি। যে বিন্দুতে রশ্মিটা আপতিত হলো সেটাকে আমরা বলি আপতন বিন্দু। এই আপতন বিন্দু থেকে যে তলে আপতিত হয়েছে সেই বিভেদ তলের ওপর আমরা সবসময় একটা লম্ব টানি। ঠিক আছে, তার কারণ হচ্ছে আলোর প্রতিফলন একটা সূত্র মেনে চলে। ঠিক আছে, যদি আমরা এটা পরে আসছি, দেখো তার আগে আমরা একটুখানি কোনটাই কি বলে একটু দেখে নিই। দেখো এই যে ও এ এ ও, এটাকে আমরা বলছি আপতিত রশ্মি। আপতিত রশ্মি। তাহলে এই কোণটা কি? দেখো, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির যে কোণ সেটাকে আমরা বলবো আপতন কোণ। সেটাকে আমরা বলবো, কখনো এটা ভুল করবে না, এই কোণটা আপতন কোণ নয়,
এটা প্রতিফলক তলের সঙ্গে আপতিত রশ্মির কোণ। যখন আমরা অঙ্ক করব এই জিনিসটা আমরা গুরুত্ব দিয়ে শিখতে হবে যে এও এই কোণটা কার সঙ্গে করেছে? অভিলম্বের সঙ্গে। তাহলে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণ হচ্ছে আপতন কোণ। তাহলে আপতন কোণ কোনটা? AON, কোণ AON। বুঝা গেল? ঠিক একইভাবে দেখো, এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। তাহলে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করবে সেটাকে আমরা বলবো প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। বোঝা গেল? তাহলে প্রতিফলন কোণটা কি হবে? BON। তাহলে কোণ BON হলো। এইটা কি? ONটা কি? ONটা হচ্ছে অভিলম্ব। অভিলম্ব, ঠিক আছে? দেখো তাহলে ওটা কি? ওটা হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দু অর্থাৎ যে বিন্দুতে রশ্মিটা আপতিত হয়েছে সেটাকে আমরা বলি আপতন বিন্দু। ধরো এটা M ড্যাশ, এটা কি? এইটাকে বলা হচ্ছে প্রতিফলক তল। প্রতিফলক তল অর্থাৎ যে তল থেকে রশ্মির আলোক রশ্মির প্রতিফলন ঘটছে। যে তল থেকে আলোক রশ্মির প্রতিফলন ঘটছে অর্থাৎ একটা মাধ্যম দিয়েছে যে মাধ্যমের তলে আপতিত হয়েছে, বা মাধ্যম দুটির বিভেদ তল, এটাকে প্রতিফলক তলও বলতে পারো বা মাধ্যম দুটির বিভেদ তলও বলা যায়। বুঝে গেল? তাহলে এইটা কি? এটা হচ্ছে প্রতিফলক তলের সঙ্গে আপতিত রশ্মির কোণ। এটা মোটেই আপতন কোণ নয়। এই কোণটা কি? এই কোণটা হচ্ছে প্রতিফলক তলের সঙ্গে প্রতিফলিত রশ্মির কোণ। বুঝে গেল? বেশ, তাহলে আমরা এটা মোটামুটি একটা আলোর প্রতিফলনের চিহ্নিত চিত্র, এটা আমাদের ভালো করে জানতে হবে। হলো? এবার দেখো, আমরা বলেছি প্রতিফলন দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত আর একটা হচ্ছে বিক্ষিপ্ত। তাহলে আমরা জানবো, এটা প্রথমে জানবো আমরা নিয়মিত। নিয়মিত প্রতিফলন। দেখো নিয়মিত প্রতিফলন আমরা একটা চিত্র দেখলে বুঝতে পারবো। আমরা বুঝতেই পারছি এগুলো হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ। আমরা শিখলাম আগে রশ্মিগুচ্ছ। তাহলে এই রশ্মিগুচ্ছ কি ধরনের রশ্মিগুচ্ছ? সমান্তরাল রশ্মিগুচ্ছ। দেখো তাহলে এটা, এই যে অ্যারোটা দেওয়া আছে বুঝতেই পারছি এটা আপতিত রশ্মি, আর এই যে অ্যারোটা যেগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে দেখো সমান্তরাল রশ্মিগুচ্ছ যেমন দেখাচ্ছে ঠিক এই রশ্মিগুচ্ছগুলোকেও সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপেই দেখাচ্ছে। অর্থাৎ আপতিত রশ্মিগুচ্ছ এখানে সমান্তরাল দেখানো হয়েছে, প্রতিফলিত রশ্মিগুচ্ছও এখানে সমান্তরাল দেখানো হয়েছে। এইবার এই রকম ঘটনা কখন ঘটবে, বা এরকম ঘটনা ঘটলে তাকে আমরা কি বলবো? এরকম ঘটনা ঘটবে তখনই যদি এই প্রতিফলক তল, এই যে তলে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ আগে যেটা বললাম যে এই প্রতিফলক তলটা যদি মসৃণ হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটে। কি ঘটনা? সমান্তরাল রশ্মিগুচ্ছ মসৃণ তলে আপতিত হবে, প্রতিফলিত হওয়ার পর সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপেই প্রতিফলিত হবে। তখন এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। বোঝা গেল কি বললাম? বেশ, দেখো তাহলে কোনো মসৃণ তলে
কোনো মসৃণ তলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে কোনো মসৃণ তলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে কি হয়? প্রতিফলিত রশ্মিগুচ্ছ আপতিত রশ্মিগুচ্ছের অনুরূপে আপতিত রশ্মিগুচ্ছের অনুরূপে একটি নির্দিষ্ট দিকে চলে যায়। ভালো করে দাও, কি বলেছি? কোনো মসৃণ তলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ আপতিত রশ্মিগুচ্ছের অনুরূপে, প্রতিফলিত রশ্মিগুচ্ছ ঠিক আপতিত রশ্মি যেমন সমান্তরাল রশ্মিগুচ্ছ ছিল, প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে একটা নির্দিষ্ট দিকে চলে যায়। ভালো করে দেখো এই কথাটা, একটা নির্দিষ্ট দিকে চলে যায়। এই ঘটনাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে। আলোর নিয়মিত প্রতিফলন বলে। বুঝে গেল? তাহলে দেখো একটা জিনিস বারবার বলছি, একটি নির্দিষ্ট দিকে চলে যায়, এটা মনে রাখো, ঠিক আছে? এটা দিয়ে পরে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। তাহলে দেখো, তাহলে কি বললাম? যে কোনো মসৃণ তলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মিগুচ্ছই সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপেই যাবে, অর্থাৎ আপতিত রশ্মিগুচ্ছের অনুরূপে সমান্তরাল মানে একটা নির্দিষ্ট দিকে চলে যায়। এই ঘটনাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে। বোঝা গেল? তাহলে আর একটা প্রতিফলন আছে, দেখো কি লিখলাম? বিক্ষিপ্ত প্রতিফলন। কোনো অমসৃণ তলে যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হয়, তখন কি হবে? দেখো এই প্রতিফলিত রশ্মিগুচ্ছ দেখো আর সমান্তরাল নেই, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, অর্থাৎ মসৃণ তলে পড়লে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে বেরোবে। কিন্তু যদি অমসৃণ তলে পড়ে, তখন কি হবে? সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। এই ঘটনাকে বলা হচ্ছে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। বোঝা গেল? তাহলে কোনো অমসৃণ তলে সমান্তরাল
আলোকরশ্মি গুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ আপতিত রশ্মিগুচ্ছের অনুরূপে না গিয়ে বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। দেখো তাহলে কোনো অমসৃণ তলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ আপতিত রশ্মিগুচ্ছের অনুরূপে না গিয়ে বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন বলে। তাহলে এই ঘটনাকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন বলে। তাহলে দেখো নিয়মিত প্রতিফলনের বেলায় একটা জায়গায় বলেছিলাম একটি নির্দিষ্ট দিকে চলে যায় প্রতিফলিত রশ্মিগুচ্ছ। বিক্ষিপ্তর বেলায় দেখো কি বলছে, বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, ধরো তুমি দেখবে ক্লাসে আছো, অনেক সময় বোর্ডে কিছু লেখা হচ্ছে, এই ক্লাসে কিছু ছাত্র বলছে স্যার লেখাটাকে দেখতে পাচ্ছি না, তাই তো? আবার কিছু ছাত্র কিন্তু দেখতে পাচ্ছে। ঠিক আছে, এরকম ঘটনা কখন হয়? দেখো আমরা বললাম, প্রথমে আমি বলেছি যে আমরা একটা বস্তুকে দেখতে পাই তখনই যখন সেই বস্তু থেকে রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। সেই বস্তু থেকে রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখন আমরা এই বস্তুটাকে দেখতে পাই। তাহলে দেখো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, প্রতিফলিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট দিকে চলে যায়, তাই তো? তাহলে যখন বোর্ডে লেখা হচ্ছে সেই বোর্ডের তল কোনো জায়গাটা যদি মসৃণ হয়ে যায়, তখন সেই জায়গাটা থেকে রশ্মি প্রতিফলিত হয়ে কী হবে, একটা নির্দিষ্ট দিকে চলে যাবে সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে। এর ফলে কী হবে, যেদিকে রশ্মিটা প্রতিফলিত যাচ্ছে সেদিকে ছাত্ররাই ওই লেখাটাকে দেখতে পাবে, আর যাদের চোখে পৌঁছচ্ছে না তারা কিন্তু ওই লেখাটাকে দেখতে পাবে না। তাহলে নিয়মিত প্রতিফলনের জন্য কিন্তু আমরা সকল বস্তুকে সব জায়গা থেকে দেখতে পাই না। কিন্তু দেখো আমরা তল যদি অমসৃণ হয়, সাধারণত বোর্ডটা অমসৃণই করা হয়, এবার ওই যে অনেক সময় মুছার বা লেখার কারণে মুছতে মুছতে ওটা তলটা অনেক সময় মসৃণ হয়ে যায় কোনো কোনো জায়গায়, সেই জন্য এই ধরনের ঘটনা ঘটে। আর বিক্ষিপ্ত প্রতিফলনে কি হয়, রশ্মি যেহেতু চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, যেমন ঘরের আলো পড়ছে, ঘরের দেওয়ালে পড়ছে, দেওয়ালে অমসৃণ তল, বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে, সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তাহলে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য কিন্তু আমরা সকল বস্তুকে সব জায়গা থেকে দেখতে পাই, যেহেতু রশ্মিটা সব জায়গায় পৌঁছে যাচ্ছে। বোঝা গেল? তাহলে নিয়মিত প্রতিফলনের জন্য কিন্তু আমরা সব জায়গা থেকে সকল বস্তুকে দেখতে পাই না, বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই কিন্তু আমরা সব জায়গা থেকে সকল বস্তুকে দেখতে পাই। বোঝা গেল? বেশ, এবার দেখো আমরা যদি এখানে নিয়মিত বিক্ষিপ্ত পার্থক্য করি তাহলে পেয়ে গেলাম এখানে কীরকম, নিয়মিত প্রতিফলনের জন্য প্রতিফলক তল মসৃণ হওয়া দরকার, আর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। নিয়মিত প্রতিফলনে কী হয়, প্রতিফলিত রশ্মিগুচ্ছ আপতিত রশ্মিগুচ্ছের অনুরূপ হয়। বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। নিয়মিত প্রতিফলনের জন্য আমরা সব জায়গা থেকে সকল বস্তুকে দেখতে পাই না, বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই আমরা সব জায়গা থেকে সকল বস্তুকে দেখতে পাই। বোঝা গেল? তাহলে এটা নিয়মিত এবং বিক্ষিপ্তের পার্থক্য হয়ে গেল।
1 নম্বর দেখো, প্রতিফলক তল মসৃণ হয়। প্রতিফলক তল মসৃণ হয়। তাহলে নিয়মিত প্রতিফলনে প্রতিফলক তল মসৃণ হয়। এখানে কি লিখব? প্রতিফলক তল অমসৃণ হয়। প্রতিফলক তল অমসৃণ হয়। বুঝা গেল? আচ্ছা, নাম্বার 2 যেটা হচ্ছে প্রতিফলিত রশ্মিগুচ্ছ আপতিত রশ্মিগুচ্ছের আপতিত রশ্মিগুচ্ছের অনুরূপ হয়। নাম্বার 2 এখানে কি হবে? প্রতিফলিত রশ্মিগুচ্ছ বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। দেখো, প্রতিফলিত রশ্মিগুচ্ছ আপতিত রশ্মিগুচ্ছের অনুরূপ হয়, আর এখানে প্রতিফলিত রশ্মিগুচ্ছ বিক্ষিপ্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এটা এই প্রতিফলনে তাহলে এই প্রতিফলনের জন্য আমরা সকল বস্তুকে সব জায়গা থেকে দেখতে পাই না, নিয়মিতের জন্য একটা নির্দিষ্ট দিক থেকে দেখতে পাই। আর এই প্রতিফলনের জন্যই আমরা সকল বস্তুকে সব জায়গা থেকে দেখতে পাই। তাহলে এই প্রতিফলনের জন্যই আমরা সকল বস্তুকে সব জায়গা থেকে দেখতে পাই। দেখো, তাহলে আরেকটা ঘটনা বলেছিলাম যে আয়না, সূর্যের আলো ধরলাম, সেটাকে যদি আমাদের চোখে দিই চোখটা ঝলসে যায়। দেখো, আয়নার তলটা কি মসৃণ থাকে। তাহলে এই মসৃণ তলে যখন আলোকরশ্মির প্রতিফলন হয় তখন কি হয়? নিয়মিত প্রতিফলন হয়। এই নিয়মিত প্রতিফলনের জন্য কি হয়? রশ্মিগুচ্ছগুলো সবাই একটা জায়গার মধ্যে দিয়ে যায়, ফলে প্রতিফলিত রশ্মির তেজ খুব বেশি হয়, যার জন্য আমাদের চোখ ঝলসে যায়। বোঝা গেল? আজকের ক্লাস এই পর্যন্তই। এই ক্লাস সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং অন্যান্য প্রশ্নের উত্তর পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে এলআরএনআর অ্যাপটিকে ডাউনলোড করো এবং ব্যবহার করো।